মাসের শেষে হিসেব মেলাতে গিয়ে আমরা প্রায় সবাই একটা পরিচিত সমস্যার মুখোমুখি হই। বাজেট আর বাস্তবতার মধ্যেই কোনো মিলই খুঁজে পাওয়া যায় না। কিন্তু আসল কথাটা হলো, এই ব্যর্থতাটা আমাদের ইচ্ছাশক্তির অভাবের জন্য নয়, সমস্যাটা লুকিয়ে আছে খোদ বাজেট তৈরির পদ্ধতির ভেতরেই। তাহলে প্রশ্নটা হলো, এত চেষ্টা করার পরেও বাজেটগুলো কেন কাজ করে না, কেন বারে বারে ব্যর্থ হয়? এর উত্তরটা কোনো ব্যক্তিগত দুর্বলতার মধ্যে নেই। আসল কারণটা হলো, আমরা এমন একটা পদ্ধতি ব্যবহার করছি যার ডিজাইনটাই ভুল, এমন একটা ডিজাইন যা মানুষের স্বাভাবিক আচরণকে কোনো গুরুত্বই দেয় না। তো চলুন বাজেটের এই ব্যর্থতার একদম গোড়ায় যাওয়া যাক। শুনতে অদ্ভুত লাগলেও বাজেট পদ্ধতির ভেতরেই এমন কিছু মৌলিক সমস্যা আছে যা আসলে আমাদের সফল হওয়ার পথে একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। ঐতিহ্যগতভাবে যখন আমরা বাজেট বানাই, তখন আমরা কি ধরে নিই? আমরা ধরে নিই যে এটা আসলে আয় আর ব্যয়ের একটা সহজ অঙ্ক, আর ভাবি শুধু ইচ্ছাশক্তি থাকলেই বুঝি সব নিয়ন্ত্রণে রাখা যাবে। কিন্তু বাস্তবতাটা কি আসলেই এত সহজ? এই সহজ হিসাবের পদ্ধতিটা সবচেয়ে জরুরি একটা বিষয়কে একদমই পাত্তা দেয় না, আর সেটা হলো মানুষের মনস্তত্ত্ব। তার মানে সমস্যাটা আসলে অঙ্কের হিসাবে নয়, সমস্যাটা হলো আমাদের মস্তিষ্ক যেভাবে কাজ করে আর বাজেট যেভাবে কাজ করতে বলে, এই দুটোর মধ্যে কোনো মিল নেই। সোজা কথায়, বাজেট একটা নিয়ম মানে, আর আমাদের মস্তিষ্ক মানে আরেকটা। আচ্ছা, এবার তাহলে আমাদের মনের সেই সব লুকোনো ফাঁদের কথা বলি, যেগুলো আমাদের অজান্তেই আমাদের সব আর্থিক পরিকল্পনাকে ভেতর থেকে শেষ করে দেয়। এগুলোই কিন্তু বাজেটের ব্যর্থতার পেছনের আসল কারণ। বিষয়টা এভাবে ভাবা যেতে পারে, আমাদের মস্তিষ্কের ভেতরে যেন দুটো সত্তা কাজ করে। একজন হলো পরিকল্পনাকারী আর অন্যজন কর্মী। মাসের শুরুতে আমাদের পরিকল্পনাকারী মনটা হয়তো ঠিক করে যে এবার বেশ কিছু টাকা জমাতে হবে, কিন্তু সপ্তাহ ঘুরতেই কোনো একটা দোকানের নতুন গ্যাজেট দেখে কর্মী মনটা বলে ওঠে, এটা তো এখনই লাগবে। এই যে ভেতরের নীরব একটা দ্বন্দ্ব, এটাই আমাদের আর্থিক পরিকল্পনাকে সবচেয়ে বেশি এলোমেলো করে দেয়। এর পেছনের আরেকটা বড় কারণ হলো, আমাদের মস্তিষ্ক ভবিষ্যতের বড় কোনো পুরস্কারের চেয়ে বর্তমানের ছোট ছোট আনন্দকে অনেক বেশি গুরুত্ব দেয়। ব্যাপারটা এমন, 10 বছর পর একটা বড় অঙ্কের টাকা পাওয়ার চেয়ে আজকেই একটা ভালো জায়গায় খাওয়া দাওয়া করাটা অনেক বেশি আকর্ষণীয় মনে হয়। মস্তিষ্কের এই যে একটা স্বাভাবিক ঝোঁক, একেই বলে প্রেজেন্ট বায়াস। আরেকটা ব্যাপার খেয়াল করে দেখুন, সারাদিন ধরে অফিসে হোক বা বাইরে আমরা একটার পর একটা সিদ্ধান্ত নিতে থাকি। এর ফলে দিনের শেষে আমরা যখন মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ি, তখনই কিন্তু অপ্রয়োজনীয় খরচ করার বা হুট করে ভুল কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকিটা অনেক বেড়ে যায়। এই যে মানসিক ক্লান্তি বা ডিসিশন ফ্যাটিগ, এটা আমাদের বাজেটের জন্য একটা নীরব ঘাতকের মতো। আমাদের মস্তিষ্কের কার্যকর ক্ষমতাকে অনেকটা একটা স্মার্টফোনের ব্যাটারির সাথে তুলনা করা যায়। এটাও সীমিত। এখন প্রচলিত বাজেট মেনে চলতে গেলে যে সারাক্ষণ হিসাব নিকাশ করতে হয়, প্রতিটা খরচের উপর নজর রাখতে হয়, এই কাজগুলো আমাদের মানসিক শক্তির ব্যাটারি বা মেন্টাল ব্যান্ডওয়েথকে খুব দ্রুত শেষ করে ফেলে। আরও একটা গভীর মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। যখন আমাদের হাতে টাকা বা সময়, যে কোনো কিছুরই অভাব থাকে, তখন আমাদের মস্তিষ্ক শুধু সেই মুহূর্তের প্রয়োজনটা মেটানোর জন্যই ব্যস্ত হয়ে পড়ে। একে বলা হয় অভাবের মানসিকতা বা স্ক্যারসিটি মাইন্ডসেট। আর এই অবস্থায় আমাদের মস্তিষ্ক ভবিষ্যতের জন্য বড় কোনো পরিকল্পনা করার ক্ষমতাটাই যেন হারিয়ে ফেলে। ফলে আমরা প্রায়ই এমন সব সিদ্ধান্ত নিয়ে ফেলি যা দীর্ঘমেয়াদে আমাদের জন্য ক্ষতিকর। তো এতক্ষণ তো আমরা শুধু সমস্যাগুলোই দেখলাম। এখন প্রশ্ন হলো, সমাধানটা কি? সমাধানটা হলো এমন একটা সিস্টেম ডিজাইন করা যা আমাদের মস্তিষ্কের এই সীমাবদ্ধতাগুলোর বিরুদ্ধে লড়াই করবে না, বরং এগুলোর সাথেই মিলেমিশে কাজ করবে। আর সেই সমাধানটাই হলো একটা অটোমেটেড বা স্বয়ংক্রিয় ব্যবস্থা। এখানেই চিন্তার ধরনে একটা বড় পরিবর্তন আনতে হবে। দেখুন, প্রচলিত বাজেটে আমরা কি করি? টাকা খরচ হয়ে যাওয়ার পর তার হিসাব রাখি। এটা পুরোটাই অতীতমুখী একটা কাজ। এটা অনেকটা শুধু গাড়ির রিয়ার ভিউ মিররের দিকে তাকিয়ে গাড়ি চালানোর মতো। কিন্তু এর বদলে আমরা যদি টাকা হাতে আসার আগেই ঠিক করে দেই যে কোন টাকাটা কোথায় যাবে, অর্থাৎ একটা ভবিষ্যৎমুখী পরিকল্পনা করি, তাহলেই কিন্তু আসল লক্ষ্যে পৌঁছানো সম্ভব। এই নতুন ব্যবস্থার মূল ভিত্তিটাই হলো রিভার্স বাজেটিং। এর মানে হলো প্রথমে নিজেকে অর্থ দেওয়া, মানে আয় আসার সাথে সাথেই অন্য কোনো খরচ করার আগে সঞ্চয় আর বিনিয়োগের টাকাটা প্রথমেই সরিয়ে ফেলা। এর ফলে কি হয়? সঞ্চয়টা আর মাস শেষে পড়ে থাকা ঐচ্ছিক কোনো বিষয় থাকে না। এটা তখন বেতনের মতোই একটা বাধ্যতামূলক অংশ হয়ে দাঁড়ায়। আর এই নীতিটা বাস্তবে প্রয়োগ করা হয় একটা সচেতন ব্যয় পরিকল্পনা বা কনশাস স্পেন্ডিং প্ল্যানের মাধ্যমে। এর লক্ষ্য কিন্তু আপনাকে কঠোর নিয়মে বেঁধে ফেলা নয়,
বরং আপনার অর্থকে আপনার জীবনের আসল লক্ষ্যগুলোর সাথে জুড়ে দেওয়া। এর সবচেয়ে বড় সুবিধাটা হলো আপনি যখন নিজের কোনো শখের পেছনে খরচ করবেন তখন আর কোনো অপরাধবোধ কাজ করবে না, কারণ আপনি নিশ্চিতভাবে জানেন যে আপনার জরুরি আর্থিক লক্ষ্যগুলো ইতিমধ্যেই সুরক্ষিত। সাধারণত এই পরিকল্পনায় পুরো আয়কে মোট 3টা বড় ভাগে ভাগ করে ফেলা হয়। মোট আয়ের প্রায় 50 থেকে 60% রাখা হয় নির্দিষ্ট খরচের জন্য, যেমন ধরুন বাসা ভাড়া, ইউটিলিটি বিল বা যাতায়াত খরচ। এরপর 20 থেকে 25% প্রথমেই চলে যায় সরাসরি বিনিয়োগ আর সঞ্চয়ের জন্য, আর বাকি যে 20 থেকে 35% থাকে সেটাই হলো গিল্ট ফ্রি স্পেন্ডিং বা আনন্দ তহবিল। এই টাকাটা আপনি নিজের পছন্দের যে কোনো কাজে কোনো রকম চিন্তা বা অপরাধবোধ ছাড়াই খরচ করতে পারেন। পুরো সিস্টেমটাকে একটা জলপ্রপাতের মতো করে ভাবা যায়। ধরুন আপনার আয় বা বেতনটা প্রথমে একটা মূল অ্যাকাউন্টে এসে জমা হলো, এরপর সেখান থেকে স্বয়ংক্রিয়ভাবে একটা ধারা চলে গেল আপনার সঞ্চয় আর বিনিয়োগের অ্যাকাউন্টে, আরেকটা ধারা চলে গেল যেখান থেকে আপনার সব বিল পেমেন্ট হয়, আর সবশেষে যা বাকি রইল সেই ধারাটা এসে জমা হলো আপনার প্রতিদিনের খরচের অ্যাকাউন্টে। যেহেতু পুরো প্রক্রিয়াটা স্বয়ংক্রিয়, তাই আপনাকে আর প্রতিদিন টাকা পয়সার হিসাব নিয়ে মাথা ঘামাতে হয় না। তাহলে এই পুরো আলোচনার পর আমরা আর্থিক ব্যবস্থাপনার উদ্দেশ্যটাকে কিভাবে দেখব? এর উদ্দেশ্য কি শুধু নিয়ন্ত্রণ, নাকি এর চেয়েও বড় কিছু? চলুন এবার আর্থিক স্বাধীনতার একটা নতুন দর্শন নিয়ে কথা বলা যাক। একটা খুব গুরুত্বপূর্ণ কথা হলো, আর্থিক সাফল্য কিন্তু 80%ই নির্ভর করে আচরণের উপর, আর জ্ঞানের উপর মাত্র 20%। আর ঠিক এই কারণে এতক্ষণ ধরে আমরা শুধু আচরণ পরিবর্তনের কথাই বলছি, কারণ একটা সঠিক সিস্টেম যখন আমাদের আচরণকে ঠিক পথে চালিত করে তখন সেটা হাজারটা আর্থিক তথ্যের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। একবার ভাবুন, যখন একটা অটোমেটেড সিস্টেম আপনার হয়ে টাকার সমস্ত চিন্তাগুলো সামলে নিচ্ছে তখন কি হচ্ছে? তখন আপনার যে সীমিত মানসিক শক্তি সেটা আপনি জীবনের সেই সব দিকে দিতে পারছেন যা আসলেই গুরুত্বপূর্ণ, যেমন আপনার পরিবার, আপনার কাজ, আপনার শখ, আপনার স্বপ্ন। তাহলে শেষ কথা এটাই, আমাদের আসল লক্ষ্য কিন্তু বাজেটে এক্সপার্ট হওয়া নয়। আমাদের আসল লক্ষ্য হলো এমন একটা সিস্টেম তৈরি করা যা বাজেট করার দরকারটাকেই একসময় অপ্রয়োজনীয় করে তুলবে। এটা আসলে নিয়ন্ত্রণের কোনো পথ নয়, এটা হলো আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্তির একটা পথ।